হ্যালো, আজকে ইন্ডিয়ান পয়েট্রি পড়বো আমরা। তো কাল আগের দিনে আমরা শেষ করেছিলাম এই ক্যারেক্টার অ্যাক্ট 1853 সালেরটা, ঠিক আছে। এরপরে এখান থেকে তোমার শুরু হয়ে যাবে, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1857। এটা কেন এলো? কেন কি তোমার 1857 সালে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে সিপাহি বিদ্রোহ বলা হয়, সিপাহি মিউটুনি বলা হয়, কেউ এটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে, ঠিক আছে। এটা হয়েছিল এইখানে, কি এটাই লাস্ট। এতদিন থেকে অনেক কিছু পড়লাম যে কি করে আস্তে আস্তে ব্রিটিশ ক্রাউন যে আছে, যে আমাদের ব্রিটিশ ক্রাউন যে ইংল্যান্ডে বসে আছে, সে কীভাবে আস্তে আস্তে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পাওয়ারটা আস্তে আস্তে কেড়ে নিল, তাই না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তোমার ছিল, বোর্ড অফ কন্ট্রোল ছিল, বলেছিলাম বোর্ড অফ কন্ট্রোল ছিল, ঠিক আছে। আর এরা দুজনে সব কিছু খবর একে জানাতো না বলে কি অ্যাপয়েন্ট করেছিল, একটা কোর্ট অফ ডাইরেক্টর ইউজ করেছিল, তাই না, কোর্ট অফ ডাইরেক্টর, ঠিক আছে। তো এগুলো করে করে বিভিন্ন টাইপ করে প্ল্যান করছিল কীভাবে ইন্ডিয়া থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কেন সরানো যায়। তো কী করলো, তো এরা এই সিপাহি বিদ্রোহটা একটা ব্রিটিশ গভর্নমেন্ট একটা উপায় পেয়ে গেল, যে টু রিমুভ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম ইন্ডিয়া, সিম্পল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নেন্স, ঠিক আছে, ভারতের সুশাসন, ঠিক আছে। সুশাসন, ঠিক আছে। এর মানেটা কি? ভারতের সুশাসন মানে হচ্ছে যে কী লেখা আছে, অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ট্রান্সফার দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট অ্যান্ড টেরিটরিজ অ্যান্ড রেভিনিউ টু ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন মানে কি? ইংল্যান্ডে যে রানী আছে তারা ভোগ করবে এবার থেকে, ঠিক আছে। জিনিসটা বোঝা গেল। এইবারে কিছু ফিচার্স দেখে নিই। এটা এলো 1857 সালে, সিপাহি বিদ্রোহ হলো। সিপাহি বিদ্রোহ নিয়ে পরে ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে। তারপরে কি হয়ে গেল, একটা এলো, মানে এটা চেঞ্জ হলো। আর কি অ্যাক্ট নিয়ে চেঞ্জ হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ঠিক আছে। এবারে আমরা 1858 থেকে 1858 থেকে টুয়ার্ড 1947 এগোবো আমরা, ঠিক আছে। এখানে অনেকগুলো অ্যাক্ট এসেছিল, কাউন্সিল অ্যাক্ট এসেছিল, 2-3টে কাউন্সিল অ্যাক্ট এসছে, ঠিক আছে। ওগুলো সব পড়বো আস্তে আস্তে। তো প্রথমটা কি হচ্ছে, এটা কি করলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় হয়ে গেল। তো চারটা মনে থাকবে কি বলেছিলাম, চারটা, তাহলে একটু চারটা একবার রিমাইন্ডার করে নিয়েছি, চারটা কী বলেছিলাম এখানে, ঠিক আছে। চারটা কি হচ্ছে, প্রথমে কী ছিল, গভর্নর অফ বেঙ্গল ছিল। তারপরে কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। তারপরে কি হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো। তারপরে কী হলো, এবারে ভাইসরয়। এটা কত সালে হয়েছিল? এটা চেঞ্জ কত সালে হলো? এটা চেঞ্জ হলো 1773-তে। তার আগে ছিল কি 1757, এটা ছিল 1757-এ ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিল জানো? রবার্ট ক্লাইভ, ঠিক আছে। তারপরে তখন 1773-তে, ঠিক আছে, 1773-তে কি একটা নাম কি ছিল, রেগুলেটিং অ্যাক্ট। এটা রেগুলেটিং অ্যাক্ট ছিল, তাই না। এটা রেগুলেটিং, হ্যাঁ, এটা রেগুলেটিং অ্যাক্ট ছিল, ঠিক আছে। তো ফার্স্ট গভর্নর জেল অফ বেঙ্গল কে হলো? ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। তারপরে
তোমার কী হলো 1833 সালে, 1833 সালে কী হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা কী হয়ে গেলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল। এখানে কী এলো, লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, এটা হলো। তারপরে অ্যাট লাস্ট 1858 কী হয়ে গেল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় হয়ে গেল, মানে লর্ড ক্যানিং চলে এলো। এইটা জিনিসটা মুখস্থ রাখবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমার নেক্সটে চলে যায়। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, ইট এন্ডেড দ্য সিস্টেম অফ ডবল গভর্নমেন্ট বাই অ্যাবলিশিং দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস। লাস্টে কী করলো, তখন দেখলো তোমার বোর্ড অফ কন্ট্রোল তো ইয়ের আন্ডারে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে, আর কোর্ট অফ ডিরেক্টর ছিল ব্রিটিশ ক্রাউনের আন্ডারে। তখন দেখলো দুজনেই বদমাশি করছে, তখন দুজনেকেই পার্মানেন্টলি সরিয়ে দিল। ঠিক আছে, তো এটা যদি বলে, প্রশ্ন আসে এখান থেকে যে কোন অ্যাক্ট দুই সরকার প্রথাকে সরিয়ে দিয়েছে, অ্যাবলিশ করেছে, তখন হবে এই একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, দুটোকেই ক্যান্সেল, এটাকেও ক্যান্সেল করে দিল, বোর্ড অফ ডিরেক্টরকেও ক্যান্সেল করে দিল, আর কোর্ট অফ ডিরেক্টরসকেও দুটোকেই ক্যান্সেল করে দিল। আর কি করলো, নিউ অফিস, ঠিক আছে, ইট ক্রিয়েটেড নিউ অফিস, সেক্রেটারি অফ স্টেট, একটা নতুন অফিস করলো। এই পোস্ট যেটা আছে সেক্রেটারি অফ স্টেট, একটা পোস্ট নতুন তৈরি করলো অফ ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, ভেস্টেড উইথ কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল ওভার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পারলো জিনিসটা, সব দায়িত্ব দেখবে এই যেটা করছিল। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ এ মেম্বার অফ ব্রিটিশ ক্যাবিনেট। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ মেম্বার অফ ব্রিটিশ ক্যাবিনেট অ্যান্ড ওয়াজ আলটিমেটলি, জিনিসটা তাও কী করলো, ইন্ডিয়াকে একটা পাওয়ার দিল, যে তোমাকে একটা স্টেট অফ সেক্রেটারি অফ স্টেট করে দিচ্ছি, তুমি সব কাজগুলো করবে, কিন্তু এই যে স্টেটটা আছে, এই যে অফিসটা নতুন একটা পোস্ট তৈরি হলো, এটা ব্রিটিশ ক্যাবিনেটের আন্ডারে কাজ করবে। অ্যান্ড ওয়াজ রেসপন্সিবল আলটিমেটলি টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট, এবং ব্রিটিশ যে পার্লামেন্ট আছে, ব্রিটিশ ক্রাউনের কাছে জবাবদিহি থাকবে। ঠিক আছে, পাওয়ার দিলে কেউ নিল জিনিসটা, ঠিক আছে, এটা দেওয়া না দেওয়া একই ব্যাপার। তারপরে কী করলো, ইট স্টেবিলাইজড এ 15 মেম্বার অফ কাউন্সিল অফ ইন্ডিয়া টু অ্যাসিস্ট সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া। আগেকার মতো আবারও দেরিয়ে যে একজন সেক্রেটারি অফ স্টেট থাকবে, হ্যাঁ, সেক্রেটারি অফ স্টেট থাকলো একজন, এর সাথে কজনকে যোগ করলো, 15টা। এখানে পরীক্ষা আসতে পারে যে 1858 অ্যাক্টে যে কতজন সেক্রেটারি অফ হেল্পিং হ্যান্ড ছিল, এমনি করে প্রশ্ন আসতে পারে, বা কতজন সাহায্য করেছিল। ঠিক আছে, 15 জন ছিল। হ্যাঁ, এটা কী ছিল, দ্য কাউন্সিল, এই যে এটাকে কাউন্সিল বলা হতো। ঠিক আছে, টোটাল 16 জন হলো, তাহলে 1 + 15 16 জন। দ্য কাউন্সিল ওয়াজ অ্যাডভাইজারি বডি, অ্যাডভাইস দেবে, হ্যাঁ, এরা 15 জন মিলে সেক্রেটারিকে অ্যাডভাইস দেবে, যেটা করা উচিত এটা করছে। ঠিক আছে, অ্যান্ড দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ মেড দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল। এই যে 15 জনের যে এদের হেড হচ্ছে, নর্মাল কথা এটাই হওয়া উচিত, তাই না? আর আছে ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। আরেকটা কি, দ্য অ্যাক্ট অফ ওয়াজ হ্যাভ লার্জলি কনফার্ন ইমপ্রুভমেন্ট নেশনারি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো ছোটো ছোটো মনে রাখবে। সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, ভাইসরয়টা। আগের চারটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই চারটা স্ক্রিনশট তুলে নিতে পারো সবাই, বা লিখে নিতে পারো, এই চারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। যেমন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, প্রশ্নটা ঘুরিয়ে কী এলো, যদি বলে দিল হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তো কে, ওয়ারেন হেস্টিং হবে। আর যদি বলে লাস্ট গভর্নর অফ বেঙ্গল, তখন কী হবে, ফার্স্ট তো ছিল রবার্ট ক্লাইভ, লাস্ট হবে বললে কি লাস্টেই হবে কিন্তু। সেম এখানে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি কে বলে, তা কী হবে, উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, আর যদি লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হবে, তখন তোমার হবে তখন হবে উইলিয়াম বেন্টিক।
ঠিক আছে, দুটো দুটো করে একই উত্তর হবে কিন্তু। হ্যাঁ, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইসরয়কে ক্যানিং, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হবে, লাস্ট গভর্নর, দ্য লাস্ট ভাইসরয় কী হবে, বা লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হবে, তখন এটা তোমার এই উইলিয়াম বেন্টিক হবে। ঠিক আছে, তো লাস্ট ফার্স্টে একই হবে তোমার, গুলি ফেলানো জিনিসটাকে। না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো ক্লাসে। নেক্সট চলে যাই আমরা। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে তোমার এলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিলো। হ্যাঁ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টটা পড়বো, এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছিল। তো কিছু চেঞ্জ দেখে নেবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবো আমরা। ঠিক আছে, এটা কী হলো, আফটার দ্য গ্রেট রিভল্ট 1857 সাল হয়ে গেল। ঠিক আছে, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফেল দ্য নেসেসিটি অফ সিকিং দ্য কর্পোরেশন অফ ইন্ডিয়ানস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফ দেয়ার কান্ট্রি। মানে তখন ব্রিটিশ সরকার ভাবলো না এবারে এই যে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে জিনিসটা, ঠিক আছে, সেটা ভারতের নাগরিকদের কাজে লাগাতে হবে, বা সিম্পল এটা। ঠিক আছে, আমি বলছি নেসেসিটি অফ সিকিং কোঅপারেশন অফ ইন্ডিয়ানস। ঠিক আছে, সেই জন্যই ওরা 3টে অ্যাক্ট বার করলো পরপর। ঠিক আছে, প্রথম অ্যাক্ট হচ্ছে এইটা। ঠিক আছে, 1861-তে বার করলো একটা, 3টে পরপর বার করছে, মনে রাখবে। 1861-তে প্রথম বার করলো, তারপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, তারপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে। ঠিক আছে, হ্যাঁ, কেন কি, আর এইটা হচ্ছে অনেকটা ইয়ে আছে, ইম্পর্টেন্ট আছে। 3টে অ্যাক্ট ইম্পর্টেন্ট, দেখিনি, পড়ে নিই আমরা। ঠিক আছে, কী কী আছে। তো ফার্স্ট পয়েন্ট কী বলবো, যে অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ানস উইথ ল মেকিং প্রসেস, সেই লটা বানানো হচ্ছে, তার মধ্যে ইন্ডিয়ানসরা যোগদান দিতে পারবে। থাস প্রোভাইডেড দ্য ভাইসরয় শুড নমিনেট সাম ইন্ডিয়ানস অ্যাজ নন অফিসিয়াল মেম্বার অফ হিস এক্সপ্যান্ড কাউন্সিল। ওর তো কাউন্সিল ছিল, প্রথম থেকেই বলেছিলাম গভর্নর জেনারেলদের একটা কাউন্সিল থাকতো, হিসাবটা বলেছিলাম, তাই না, মনে আছে তো, 1+4। হ্যাঁ, ওই কাউন্সিলে কিছু নন অফিসিয়াল ইন্ডিয়ানকে নেব, তারা কি করবে, আমাদের যে লটা বানাবো, নিয়ম কানুন নিয়ম বানাবো, তখন তারা সাহায্য করবে আমাদেরকে। তো 1862 সালে লর্ড ক্যানিং, তখনকার ভাইসরয় ছিল, নমিনেটেড 3টে ইন্ডিয়ানসকে সিলেক্ট করলো তার লেজিসলেটিভ কাউন্সিলে। ঠিক আছে, এই তোমার এই যে ভাইসরয় ছিল, হ্যাঁ, ভাইসরয় ছিল, এরও দুটো কাউন্সিল ছিল, একটা হচ্ছে এক্সিকিউটিভ, এটা লেজিসলেটিভ। আগে বলেছিলাম প্রতিটা জিনিসেরই থাকতে হবে, এক্সিকিউটিভ পার্ট থাকবে একটা ভাইসরয় পার্ট থাকবে। আগের দিনে বলেছিলাম তফাৎটা কি এক্সিকিউটিভ আর ভাইসরয়ির মধ্যে, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মধ্যে। ঠিক আছে, তো 3টে কাকে চুজ করলো, প্রথম চুজ করলো রাজা বেনারস। ঠিক আছে, তারপরে মহারাজা পাটিয়ালা, হ্যাঁ, আর স্যার দিনকর রাও, এই 3জনকে চুজ করলো। ঠিক আছে, তো এই 3টে জিনিস মনে রাখবে, অড ওয়ান আউট দিতে পারে, হ্যাঁ, কোনটা হয়নি, কে ছিল না বলে দেবে। তো 3টে জিনিস মনে রাখলে চেষ্টা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কী বলেছে, এই ল মেকিংটাই হচ্ছে লেজিসলেটিভ। ঠিক আছে, এই ল মেকিং, লেজিসলেটিভ কী বানায়, ল বানায় না, আর এক্সিকিউটিভ কী করে, ইমপ্লিমেন্ট করে লটা। তো এই কাউন্সিলে ওরা এদেরকে নিল। আর কি করলো, ইট ইনিশিয়েটেড দ্য প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন বাই রিস্টোরিং দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ বম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সিস। ঠিক আছে, ইট থাস রিজার্ভ দ্য সেন্ট্রালাইজ টেন্ডেন্সি অ্যান্ড স্টেটেড ফ্রম রেগুলেটিং অ্যাক্ট 1973। ঠিক আছে, যে এরা নিজে ডিসিশন নিতে পারবে। আগে সেন্ট্রালাইজেশন ছিল, যে সবাই এখানে বেঙ্গল আছে, এখানে বম্বে আছে, এখানে মাদ্রাস আছে। ঠিক আছে, সবাই তো এটা একে রিপোর্ট করতো। ঠিক আছে, মানে কি সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি এটা, কিন্তু এবার থেকে ওরা বলো নিজের আন্ডারে সব কাজ করতে পারবে। ঠিক আছে, তো ডিসেন্ট্রালাইজ হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, তারপরে কি ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, ইট অলসো, এখানে আর কী হলো, ইট 3 নম্বরটা কি নতুন স্টেবিলাইজড হলো, নিউ লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গলের জন্য একটা হলো, নর্থ ওয়েস্টের প্রভিন্সের জন্য, পাঞ্জাবের জন্য। ঠিক আছে, যেটা 1912, এটা এই ডেটটা ইম্পর্টেন্ট না, এই 3টে জিনিস মনে রাখো। বেঙ্গল কী কী জায়গায় নতুন লেজিসলেটিভ কাউন্সিল হয়েছিল, বেঙ্গলে হয়েছিল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স আর পাঞ্জাব। ঠিক আছে, আরেকটা কী দিল, আর তোমার হচ্ছে এটা এম্পাওয়ার দ্য ভাইসরয় টু মেক রুলস অ্যান্ড
to make rules and orders for more convenient transaction of business in the council. It also gave a recognition of portfolio system introduced by Lord Canning in 1859. Under this, a member of Viceroy Council was made in charge of one or more department. Portfolio জানো তো, ঠিক আছে? পোর্টফোলিওটা প্রথম যদি কে বলে, কে করেছিল, ইন্ট্রোডিউস করেছিল? লর্ড ক্যানিং। কত সালে? ইন 1859-এ, ঠিক আছে? এর পোর্টফোলিওটা কী হয়, মানে ও যেটা কাউন্সিল ছিল, ভাইসরয়ের যে কাউন্সিল, যে লোকগুলো নিয়ে আর ভাইসরয়কে নিয়ে যতজন ছিল, ঠিক আছে, হ্যাঁ, ওদের কী গেলো, একটা ডিপার্টমেন্ট দিয়ে দিল, একটা বা একটার অধিক ডিপার্টমেন্ট দিয়ে দিল। এটাকে পোর্টফোলিও সিস্টেম বলা হয়। যেমন আমাদের সিম্পল, হ্যাঁ, তাপ বিদ্যুৎ মন্ত্রী, যারা এমপিরা থাকে, ঠিক আছে, প্রতিটা ডিপার্টমেন্ট বা একটা দপ্তর পেয়েছে, ওটাকে বলা হয়, ঠিক আছে। আরেকটা কী দিল, ইট ইম্পাওয়ার দ্য ভাইসরয় টু ইস্যু অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে ল, মানে উইথাউট দ্য কনকারেন্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। মানে লেজিসলেটিভ কাউন্সিল যে কোনো অ্যাডভাইস করবে, এটা তো অ্যাডভাইজারি বডি, যে এটাকে ভাইসরয়কে কিছু বলবে, এটা আপনি করুন, এটা এমন না যে মানতেই হবে, ঠিক আছে, এমন না মানতেই হবে, না মানতেও পারে, কেন কি এটা আগেকার তোমাদের উইলিয়াম বেন্টিং বলে গেছিলো যে কাউন্সিলের কথা নাও মানতে পারি আমরা, তাই না? এটা তোমার তো কত সালে বলেছিল? লর্ড কর্নওয়ালিস বলে গেছিলো, উল্টো বললাম, লর্ড কর্নওয়ালিস বলে গেছিলো। লর্ড কর্নওয়ালিস কী বলে গেছিলো? যে পাওয়ারটাকে ওভাররাইড করতে পারবে, মানে কাউন্সিল যদি কিছু বলে, হ্যাঁ, যে এটা করা উচিত, তো ওর কাউন্সিলের ডিসিশনটা এই যে গভর্নর, তখন তো লর্ড কর্নওয়ালিস ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, ওভাররাইড করতে পারে, নাও মানতে পারে। তো তারপরে কী বলেছিল কি ফিউচার এফেক্ট হবে, জিনিসটা ভবিষ্যতে থাকবে, তো এটা এর মতো, হ্যাঁ। কিন্তু আরেকটা কী হলো, কিন্তু এমার্জেন্সির সময়, ঠিক আছে, এটা সাচ অর্ডিন্যান্স ওয়াজ 6 মান্থ, 6 মাসে একটা সময় ছিল, এর বেশি যেতে পারবে না, মানে 6 মাসের পরেও যদি কোনো কথা মানছে না, তখন আমার মানতে বাধ্য, ঠিক আছে, এই একটা জিনিস এমনি। তারপরে কি আছে, কাউন্সিল অ্যাক্ট অফ 1892, তিনটে বলেছিলাম, দুটো, এটা 2 নম্বর। এটা কি করলো, ইনক্রিজ দ্য, এখানে তো দুজনকে নিয়েছিল, আগেই বললাম জাস্ট কিছুক্ষণ আগে, হ্যাঁ, কোথায় গেল, দুজনকে যে নিল, 3 জনকে নিল, 3 ইন্ডিয়ানসকে নিল এখানে, এই তো 3 ইন্ডিয়ানকে নিয়েছিল, হ্যাঁ। তো এখানে কি করলো, একটু বাড়ি দিল, আশা করছি, দেখে কি করেছিল, এই তো বাড়ি দিয়েছে। It increased the number of additional non-official member in the central and legislative council, but maintain the official majority in them. কিন্তু নম্বরটা বাড়ালো, 3-এর চেয়ে বেশি করে দিল, ঠিক আছে, সেন্ট্রালে প্রভিন্সিয়াল কাউন্সিলসে, নন অফিসিয়াল ইন্ডিয়ারকে, কিন্তু মেন অফিসিয়াল মেজরিটিতে তাদের পক্ষেই ছাড়লো, ঠিক আছে, মানে বেশি লোক ওদের থেকে নেওয়া হতো, আমাদের এটা বাড়ালো, ঠিক আছে, কিন্তু মেন ওদেরই ছিল। এখানে কি হলো, ইট ইনক্রিজ দ্য ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড গেভ দেম পাওয়ার টু ডিসকাসিং এ বাজেট, ঠিক আছে, বাজেট নিয়ে এলো, জানো আজকালকার দিনে, তো বাজেট নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো, এই কী বলবো, এটা প্রথম না, এটাতেই শুরু হয়েছিল, এই প্রথম সিস্টেম, এই বাজেটের সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়েছিল 1860, মনে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু 1862 করে না, 1800 কত চলছে এটা, 1892 মনে হচ্ছে, তাই না, 1892, 1860 হবে কিন্তু, হ্যাঁ। বাই সিস্টেমটা ইন্ট্রোডিউস ব্রিটিশ প্রথমে 1860 করেছিল, ঠিক আছে, জন মাথায় বলেছিল, পরে পড়বো ওগুলো, ঠিক আছে। এটা করলো, আর কি করলো, ইট প্রোভাইড নমিনেটেড অফ সাম নন অফিসিয়াল মেম্বার Central Legislative Council by the Viceroy on the recommendation of Provincial Legislative Council and Bengal Chamber of Commerce.
কিছু নমিনেশন দিয়ে দিল। হ্যাঁ, একটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, আরেকটা হচ্ছে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। হ্যাঁ, কিছু কিছু অনেকগুলো পোস্ট দেওয়া হলো। হ্যাঁ, ডিস্ট্রিক্ট বোর্ডসকে কিছু দেওয়া হলো, মিউনিসিপ্যালিটি কিছু দেওয়া হলো, ইউনিভার্সিটিসকে কিছু দেওয়া হলো, যারা ব্যবসা করতো তাদেরকে, জমিনদার্স, ঠিক আছে, এদেরকে অনেক জায়গায় পোস্টে নন অফিসিয়ালভাবে দেওয়া হলো। ঠিক আছে, এখানে আর কি আছে, দ্য অ্যাক্ট মেড এ লিমিটেড অ্যান্ড ইনডাইরেক্ট প্রভিশন ফর দ্য ইউজ অফ ইলেকশন fill up for some non-official state in both central and provincial, however was not issued act, the process was described by the central bodies. ঠিক আছে, এখানে কি বলবো, এখানে যে ইলেকশনটা হতো নমিনেটেড হতো, ঠিক আছে, মানে সার্টেন বডিজগুলো, হ্যাঁ, একে কী বলে, দ্য অ্যাক্ট লিমিটেড অ্যান্ড ডিরেক্টেড প্রভিশন অফ দ্য ইউজ অফ ইলেকশন অ্যান্ড ফিলিং আপ সাম নন অফিসিয়াল সিট। ঠিক আছে, নন অফিসিয়াল সিটগুলোর ইলেকশন করা হলো বোথ ইন সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল কাউন্সিলে। ঠিক আছে, দ্য ওয়ার্ড ইলেকশন হাউ ওয়াজ নট ইন ইউজ, মানে ইলেকশন বলে কোনো নেই। ঠিক আছে, এটা বলছে না ইন লিমিটেড অ্যান্ড ডাইরেক্ট প্রভিশন ফর দ্য ইলেকশন, এই ইলেকশন ওয়ার্ডটা কিন্তু এখানে নেই কিন্তু। ঠিক আছে, মনে রাখবে, এটা ইলেকশন তখন ইউজ হতো না। দ্য প্রসেস ওয়াজ ডিসক্রাইব, এই প্রসেসটা কী বলা হতো, ডিসক্রাইব নমিনেশন মেড বাই দ্য রিকমেন্ডেশন অফ সার্টেন বডিজ। ঠিক আছে, সার্টেন বডিজ জিনিসটা কী বলবো, মানে কিছু এই যে এরা হতো, এই যে লোকগুলো নন অফিসিয়াল সিটগুলো যেগুলো হতো, ইন্ডিয়ানরা হতো, এরা কোথার থেকে হতো, কিছু বড় বড় বডিজ ছিল। হ্যাঁ, ওই বডিজগুলো সংস্থা ছিল, সংস্থার লোকগুলো নমিনেট করে দিত। ঠিক আছে, সিম্পল এটাই। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দেখে নি। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল একটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1909 সালে। এটাকে মরলে মিন্টো রিফর্মসও বলা হয়। এটা মনে রাখবে, এই যে মিন্টো, লর্ড মিন্টো বলছে, হ্যাঁ, লর্ড মিন্টো, কী নাম ছিল, লর্ড মরলে। আর লর্ড মরলে ছিল সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, যেটা এইটা কবে হয়েছিল, কিছুদিন আগেই বললাম, 1858-এ। 1858 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল। ঠিক আছে, এই ছিল লর্ড মরলে, আর মিন্টো কে ছিল, ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় থাকছেই, প্লাস এটা নতুন একটা অ্যাড হয়েছিল, এটা বার করেছিল জিনিসটা। ঠিক আছে, তো এটাকে তোমার মরলে মিন্টো রিফর্মসও বলা হয়। এটা প্রশ্ন আসতে পারে যে মরলে ইন্টো রিফর্মস কোন অ্যাক্টকে বলা হয়, তো বলবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালের। ঠিক আছে, এখানে কী করলো, ইনক্রিজ দ্য সাইজ অফ লেজিসলেটিভ কাউন্সিল বোথ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল, মানে সেন্ট্রাল আর স্টেটে, মানে একদম উঁচু লেভেলে লেজিসলেটিভ কাউন্সিল যেটা বললাম, কোনটা, ল যেটাকে বানাই, ল মেকিং, তাই না, এদের সাইজটাকে আরও বাড়িয়ে দিল। কী করলো, কত করলো, দ্য নাম্বার অফ মেম্বার সেন্ট্রাল কাউন্সিল রেস টু 16 থেকে 16টা ছিল, সেক্রেটারি অফ স্টেট প্লাস 15টা মেম্বার, 16টা জন ছিল, ওটাকে 16 থেকে 60 করে দিল। মানে কি, এখানে আরও অ্যাড করে দিল, মানে প্রায় 59 অ্যাড করেছে, তাই না, 15 থেকে 49 করে দিয়েছে জিনিসটাকে। আর প্লাস একটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট নিজে। দ্য নাম্বার অফ মেম্বার প্রভিন্সিয়াল লেগেছে ওয়াজ নট ইউনিফর্ম ছিল না, 19-20 ছিল সব জায়গায়। ঠিক আছে, it retained official majority in central legislative council but allow provincial legislative council to have non-official majority, মানে যেটা সেন্ট্রালে ছিল, সেন্ট্রালে ব্রিটিশরা মেজরিটিতে থাকলো। ঠিক আছে, মানে ওদেরই পাওয়ালো, কিন্তু প্রভিন্সে স্টেট ছোটো ছোটো জায়গাগুলোতে বলে দিল কি ব্রিটিশরা মেজরিটি না থাকতে পারে, ইন্ডিয়ার নিজের মতো নন অফিসিয়াল মেজরিটি দিয়ে আসতে পারে। ঠিক আছে, কাজ করতে পারে। মানে সিম্পল বলো, এটা হচ্ছে যদি সেন্টার হয়, এটা সেন্ট্রাল, এটা ছোটো ছোটো স্টেট। ঠিক আছে, এইখানে কি বললো, এইখানে বললো ব্রিটিশ গভর্নমেন্ট যে ব্রিটিশ ক্রাউনটা ওপরে থাকবে, ব্রিটিশ ক্রাউন টপে, পাতি বাংলায় বাজা বোঝা যাচ্ছে, ব্রিটিশ ক্রাউন টপে, কিন্তু এর আন্ডারে ইন্ডিয়ান লোকগুলোকে 60 থেকে 16 করে দেওয়া হলো, 16 থেকে 60 করে দেওয়া হলো, 16 থেকে 60 করে দেওয়া হলো। কিন্তু স্টেট যেগুলো আছে, এই ছোটো ছোটো স্টেটগুলো বা প্রভিন্সেসগুলো, হ্যাঁ, এদের কী বললো, এদেরকে বললো এখানে ব্রিটিশ গভর্নমেন্ট নাক গলাবে না, এগুলো ইন্ডিয়ান ছিল।
ইন্ডিয়ানরা নিজের মতো করে কাজ করতে পারে, ওটাই জিনিসটা বলেছে। ঠিক আছে, এই একটা পয়েন্ট হলো। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, মেন্সের প্রশ্নের জন্য এটা আসতে পারে। হ্যাঁ, কোন ইয়েতে বলে দেবে এটা, কোন অ্যাক্টে তোমার সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের বেশি মেজরিটি থাকবে আর প্রভিন্সিয়ালে নন অফিসিয়ালদের। হ্যাঁ, মানে কী ছিল, অফিসিয়াল মেজরিটি মানে কারা? অফিসিয়াল মেজরিটি মানে হচ্ছে, ঠিক করে বুঝবে জিনিসটা, অফিসিয়াল মেজরিটি মানে হচ্ছে একটা অফিসিয়াল মেজরিটি, নন অফিসিয়াল মেজরিটি। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রিটিশ, এটা ইন্ডিয়ান, তাই না? তো সেন্টারে এরা মেজরিটি থাকবে, এদের পাওয়ার বেশি থাকবে, আর স্টেটে এদের পাওয়ার বেশি থাকবে, এটা করে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু করে তো ছিল, এবারে এই ব্রিটিশরা একদিকে দিচ্ছে, অনেক কিছু করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এবার জিনিসটাকে ভাঙছেও। আগে থেকে বলেছিলাম ব্রিটিশরা একটা খুব ভালো করে বুঝতে পেরেছিল, ইন্ডিয়ানদের মানসিকতা বুঝতে পেরে গেছিলো। ঠিক আছে, তো মানসিকতা বোঝার জন্য সব থেকে ভালো দেখেছিল ধর্ম বিরুদ্ধে মানুষকে নড়ি দিই। ঠিক আছে, এরা ধর্মকে নিয়ে প্রচণ্ড ইমোশনস থাকে। ঠিক আছে, তার জন্য জিনিসটাকে ধর্ম বিচারে জিনিসটাকে ডিভাইড অ্যান্ড রুল করে দিই। তো প্রথম কী করেছিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ঠিক আছে, এটা মনে রাখবে। কি কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম সেপারেট ইলেকটোরেটের কনসেপ্টটা নিয়ে এলো। মানে মুসলিম থেকে, যদি মুসলিম সম্প্রদায় থেকে কোনো একটা নেতা বা লিডার দাঁড়ালো, তাহলে মুসলিমদের লোকেরা ওকে ভোট দেবে, অন্য কেউ ভোট দেওয়া অ্যালাউড থাকবে না। ঠিক আছে, জিনিসটা বুঝতে হলে দেখা লিখেছে, আন্ডার দিস মুসলিম মেম্বার ওয়ার টু ইলেক্টেড অনলি বাই মুসলিম ভোটার্স। ঠিক আছে, আস্তে আস্তে দেখবে অনেকজনকে মুসলিমও করে দিয়েছে, এই পাশে অনেকগুলো কাস্টকে করে দিয়েছে সেভেড ইলেক্টর, এগুলো আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য কী বলা হয়, লর্ড মিন্টো তখন তো তোমার ছিল, ভাইসরয় ছিল, ওই সব করতো বেশিরভাগ। তো ফাদার অফ কমিউনাল ইলেকট্রোড। ঠিক আছে, মানে কমিউনাল সম্প্রদায়েরভাবে জাত প্রধানভাবে মানুষকে ইয়েতে করছে, ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, এগুলো সব ছিল জিনিসগুলো। এটা ছিল বাস, এটার মধ্যে এটাই সব থেকে ইম্পর্টেন্ট বলে লাল দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, লাল দাগ দিয়ে দিতে আসবো, কোনটা সব থেকে ইম্পর্টেন্ট। স্ক্রিনশট মেরে নিতে পারো। আর করতে পারো এই জায়গাটা মনে রাখবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এখান থেকে ইম্পর্টেন্টগুলো তো হলুদ দাগ দেওয়া সেগুলো। ঠিক আছে, আজকে শুধু এটাই পড়াবো লাস্ট। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, তা তিনটে আমার হয়ে যাবে, তাই না? একটা পড়লাম 1800, না তিনটে তো হয়ে গেল আশা করছি, না কটা হলো, 1909, 1992, 1961, তিনটে হয়ে গেল। এই তিনটে অ্যাক্টই বলেছিল। কেন কি এবার কেন তিনটে অ্যাক্ট বার করলো? তিনটে অ্যাক্ট বার করার পিছনের কারণটা কি? তিনটে অ্যাক্ট, এই যে তিনটে অ্যাক্ট হলো, হ্যাঁ, এই তিনটে অ্যাক্ট যে হলো, একটা হচ্ছে 61, একটা হচ্ছে 1892, একটা হচ্ছে 1909। ঠিক আছে, এই তিনটে অ্যাক্ট কখন হলো? যখন 1857 সালের যুদ্ধটা হলো। হ্যাঁ, একটা যুদ্ধ হলো, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেটাকে সিপাহি বিদ্রোহ বলে। তার পরের বছরেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লাত মেরে তাড়িয়ে দিল। তারপরে কে চলে এলো? 1858-এ তোমার ব্রিটিশ ক্রাউন চলে এলো। ঠিক আছে, তো তো এবার কিছু করতে হবে না, সেই জন্য এই জিনিসগুলো করলো। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি দেখা কি গেল, কি সব কিছুই দিচ্ছে, কিন্তু সেন্টার যে আছে, সেন্ট্রালে পাওয়ারটা কার বেশি থাকছে? ব্রিটিশদের বেশি থাকতে। আর স্টেট যে প্রভিন্সেসগুলোতে, ছোটো ছোটো স্টেটগুলো ভাগ করা আছে, এগুলোতে আমাদের ইন্ডিয়ানদেরকে বলছে তোমরা কাজ করতে পারো নিজের মতো করে, মেজরিটি দিচ্ছে। ঠিক আছে, এটা একটা আছে। এটা গতকাল পড়াবো। ঠিক আছে, আজকে এই তিনটে অ্যাক্ট পড়ালাম, তিনটে অ্যাক্ট ঠিক করে সবাই মুখস্থ রাখবে। ঠিক আছে, এইটা বিশেষ করে এইটা, হ্যাঁ, এটা না পারলে ঠিক করে আমি একবার কোনো ক্লাসে মনে করাবে, হ্যাঁ, যখন অনলাইন ক্লাস হয়,
তোমার আমি বলে দেবো ক্লাসগুলো, এই জিনিসটা আমাকে মনে করে এবার ঠিক করে বোঝাবো। এটা ভুলে যাও না, আমাকে পরে একদিন মনে করে দেবে জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা ঠিক করে ফার্স্টের ব্যাপারটা ঠিক করে বলে দেবো। 4টা মনে রাখো মোটামুটি। আর এই 3টে অ্যাক্টের নিয়মগুলো মনে রাখো, যে কোনটা কোনটা কত সালে, ঠিক আছে? হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এলো, ঠিক আছে? ওরা তিনটে হয়ে গেল, ঠিক আছে? এই কোথার থেকে ভাইসরয় হচ্ছে, ঠিক আছে? কতগুলো করে লোক সিলেক্ট হচ্ছে, 17টা না 18টা 16টা করে, ঠিক আছে? কার পাওয়ার কথা যাচ্ছে, এইগুলো ঠিক করে মনে রাখবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।